Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা রেনেসাঁ পিরিয়ডের সেকেন্ড পার্ট করব। এই পার্টে আমরা আলোচনা করব রেনেসাঁ প্রজ এবং মেটাফিজিক্যাল পোয়েটসদের সম্পর্কে। আগের ভিডিও যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিংকটা দিয়ে দেবো, তোমরা প্লিজ গো থ্রু করো। চলো শুরু করা যাক। Characteristics of Renaissance prose. Renaissance prose reflected the influence of classical learning in a practical and intellectual form. It developed as a medium for philosophy, religion, politics, science, history and exploration. Renaissance যে গদ্য সাহিত্যগুলো ছিল সেগুলোতে ক্লাসিক্যাল লার্নিং যেমন গ্রিক, ল্যাটিন এগুলো কিন্তু প্রভাব লক্ষ্য করা যায় এবং এটা কিন্তু একটা মিডিয়াম হয়ে উঠেছিল কিসের? ফিলোসফি, রিলিজিয়ন, পলিটিক্স, সায়েন্স, হিস্ট্রি, এক্সপ্লোরেশন এই সব কিছু। এসেস, সারমনস, ট্রাভেল রাইটিং, ইউটোপিয়ান ফিকশন অ্যান্ড বুকস অফ ম্যানার্স ফ্লারিশ ডিউরিং দ্য রেনেসাঁ। এই রেনেসাঁ পিরিয়ডের সময় কি ফ্লারিশ মানে উদ্ভূত হয়েছিল? Essay, sermon, travel writing, utopian fiction, book of manners. Renaissance prose became more argumentative, descriptive and reflective than medieval prose. Medieval মানে মধ্যযুগে যে মিডল ইংলিশে যে প্রোজগুলো ছিল সেই তার তুলনায় রেনেসাঁ প্রোজগুলো কিন্তু অনেক বেশি আর্গুমেন্টেটিভ ছিল, মানে অনেক বেশি যুক্তিতর্ক সহিত ছিল, ডেসক্রিপটিভ ছিল, একটু ব্যাখ্যা সহিত ছিল। নেক্সট, জন লিলি and Euphuism. John Lyly popularized the elaborate prose style known Euphuism. His famous work Euphues gave its name to this literary style. এই জন লিলি কেন বিখ্যাত? তিনি ইলাবোরেটিভ মানে অনেক বড় ধরনের গদ্য সাহিত্য লেখার জন্য বিখ্যাত ছিলেন এবং তার যে লেখার স্টাইল সেটা ইউফিউজম বলা হয় এবং তার যে ফেমাস ওয়ার্ক সেটা হলো ইউফিউজ, যেটা 1578 থেকে 80 মধ্যে পাবলিশ হয়েছিল এবং এই ইউফিউজ থেকে কিন্তু তার লিটারারি স্টাইলের নামটা এসছে। ইউফিউজম ইজ ক্যারেক্টারাইজড বাই ব্যালেন্সড সেন্টেন্স, সিমিলিজ, অ্যান্টিথেসিস, ক্লাসিক্যাল অ্যালিউশন অ্যান্ড রেটোরিক্যাল অর্নামেন্টেশনস। ইউফিউজমের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। লিলিস প্রোজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড এলিজাবেথান লিটারারি স্টাইল। এই জন লিলির যে গদ্য সাহিত্যগুলো এটা কিন্তু এলিজাবেথান লিটারারি স্টাইল কিন্তু অনেক বেশি প্রভাবিত করেছে। নেক্সট চলে স্যার ফ্রান্সিস বেকন। স্যার ফ্রান্সিস বেকন পারফেক্টেড ইংলিশ এসে বাই অ্যাডপ্টিং মন্টেইনস ফ্রেঞ্চ মডেল। ফ্রান্সিস বেকন কিন্তু ওই যে ইংলিশ এসে বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে এই যে ফ্রেঞ্চের কার দ্বারা প্রভাবিত হয়েছেন বা কার স্টাইল অ্যাডপ্ট করতেন? মন্টেইনস স্টাইল। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এসে। ফাদার অফ ইংলিশ এসে কাকে বলা হয়? স্যার ফ্রান্সিস বেকনকে বলে। হিজ এসেস আর কনসাইজ, প্র্যাকটিক্যাল, ফিলোসফিক্যাল, অ্যাফোরিস্টিক। দ্য এসেস গুলো কি বৈশিষ্ট্য ছিল? এগুলো কনসাইজ ছিল, প্র্যাকটিক্যাল ছিল, ফিলোসফিক্যাল ছিল, দার্শনিক, অ্যাফোরিস্টিক টাইপের ছিল। বেকন বিলিভ দ্যাট নলেজ শুড বেনিফিট বোথ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। বেকন কি বিলিভ করতেন? যে নলেজ একজন ব্যক্তি এবং সমাজ সবাইকেই যেন সহায়তা করতে পারে, মানে সবাই তার থেকে যেন লাভ নিতে পারে, তবে সেটা আসলে নলেজ। হি এনকারেজড অবজারভেশন, এক্সপেরিমেন্ট অ্যান্ড রেশনাল থিঙ্কিং ইনস্টেড অফ ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স। চোখ বুঝে সবকিছু বিশ্বাস করে নেওয়ার পরিবর্তে তিনি কি করতেন? অবজারভেশন, এক্সপেরিমেন্ট এবং রেশনাল থিঙ্কিং, সঠিক চিন্তাভাবনার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। হিজ রাইটিংস কভার ল, সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্স, এথিক্স, রিলিজিয়ন অ্যান্ড কলোনিয়ালিজম। তিনি কোন কোন বিষয়ের উপর লিখতেন? এই যে এই কটা, ল, সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্স, এথিক্স, রিলিজিয়ন, কলোনিয়ালিজম, এই সব কিছুর উপর লিখেছিলেন। তার মেজর ওয়ার্কস কি ছিল? Essays 1597, The Advancement of Learning, of Truth, of Death, of Revenge ইত্যাদি। বুক অফ ম্যানার্স। রেনেসাঁ ইংল্যান্ড witnessed the popularity of books that taught proper behavior and social conduct. The Courtier by Baldassare Castiglione described the ideal Renaissance gentleman. রেনেসাঁ সময় কিন্তু যে কিভাবে সমাজে চলতে হয়, মানে প্রপার বিহেভিয়ার যে বইগুলো শেখাতো, মানে ম্যানার শেখাতো, সেগুলোকে বুক অফ ম্যানার বলা হতো এবং এই সময় একটা বিখ্যাত বুক অফ ম্যানার ছিল দ্য কোটিয়ার, যেটা লিখেছিল ব্যালডাসের ক্যাস্টিগলাইনে। তিনি বলেছিলেন যে আইডিয়াল মানে আদর্শ রেনেসাঁ জেন্টলম্যান কে হয় বা কারা হতে পারে। দ্য বুক নেমড দ্য গভর্নর বাই স্যার থমাস এলিয়ট explained the qualities of an ideal ruler. আদর্শ শাসকের বৈশিষ্ট্য কে বলেছে? স্যার থমাস এলিয়ট, তার লেখা বই দ্য গভর্নর। দ্য গার্লস হর্ন বুক বাই থমাস ডেকার স্যাটারাইজড ফ্যাশনেবল লন্ডন সোসাইটি। এই যে থমাস ডেকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। থমাস ডেকারের লেখা দ্য গার্লস হর্ন বুকে কিন্তু এই যে ফ্যাশনেবল লন্ডন সোসাইটি, এটা কিন্তু স্যাটারাইজ মানে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। রিচার্ড হুকার রোড অফ দ্য লজ অফ এক্লেসিয়াস্টিক্যাল পলিটি। রিচার্ড হুকার কি লিখেছিলেন? অফ দ্য লজ অফ এক্লেসিয়াস্টিক্যাল পলিটি। দ্য ওয়ার্ক ডিফেন্ডেড অ্যাংলিকানিজম এগেইনস্ট পিউরিটান ক্রিটিসিজম। পিউরিটান ক্রিটিসিজমের থেকে ডিফেন্ড করার জন্য, অ্যাংলিকানিজমকে বাঁচানোর জন্য কিন্তু তিনি এই বইটা লিখেছিলেন। হুকার অ্যাডভোকেটেড মডারেশন, টলারেন্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্রিডম। তিনি এই বইতে অ্যাকচুয়ালি মডারেশন, টলারেন্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্রিডম এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। হিজ প্রজ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ক্লাসিক্স অফ মডার্ন ইংলিশ। তার যে লেখা গদ্য সাহিত্য সেটা মডার্ন ইংলিশটা একটা আর্লিয়েস্ট মানে অনেক আগেকার একটা ক্লাসিক্স হিসেবে ধরে নেওয়া হয়। রিলিজিয়াস প্রজ বিকেম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ রেনেসাঁ লিটারেচার। সারমনস, রিলিজিয়াস ট্র্যাক্টস, বাইবেল ট্রান্সলেশন ফ্লারিশড ডিউরিং দ্য পিরিয়ড। এই পিরিয়ডে কিন্তু রিলিজিয়াস প্রজ মানে ধার্মিক যে গদ্য সাহিত্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল রেনেসাঁ লিটারেচারে। এই রিলিজিয়াস প্রজের মধ্যে কি পড়ছে? সারমনস, রিলিজিয়াস ট্র্যাক্টস, বাইবেল ট্রান্সলেশন এইগুলো। জন ডানস সারমনস কম্বাইন্ড পাওয়ারফুল রেথরিক উইথ রিলিজিয়াস ফিলোসফি। এই জন ডানের লেখা কিছু সারমন আছে যেগুলোর মধ্যে পাওয়ারফুল রেথরিক এবং রিলিজিয়াস ফিলোসফি দুটোর কম্বিনেশন লক্ষ্য করা যায়। থমাস মুর
Thomas More wrote Utopia 1516 in Latin. Utopia describes an imaginary ideal society. The work combines political philosophy with social satire. It became the foundation of later Utopian literature. এই ইউটোপিয়া 1516 সালে ল্যাটিনে কে লিখেছিল? থমাস মোর। এই ইউটোপিয়া কিন্তু একটা আদর্শ সমাজ, স্পেশালি কাল্পনিক আদর্শ সমাজ বলে মানুষ একটা কল্পনা করে যে এরকমও সত্যিকারের আদর্শ সমাজ থাকতে পারে যেখানে কোনো ধরনের কোনো ভায়োলেন্স, হিংসা, বিদ্রুপ কিচ্ছু নেই। এটাকে এই ধরনের কাল্পনিক সমাজকে বলা হয় ইউটোপিয়া, ঠিক আছে? সুতরাং এই যে ওয়ার্ক, এই যে থমাস মোর ইউটোপিয়া, এর থেকে কিন্তু এই যে রাজনৈতিক মানে রাষ্ট্রবিজ্ঞানের যে একটা ফিলসফি এবং সামাজিক যে ব্যঙ্গ বিদ্রুপ, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ইট বিকেম দ্য ফাউন্ডেশন অফ লেটার ইউটোপিয়ান লিটারেচার। এই যে থমাস মোরের লেখা ইউটোপিয়া, এটা কিন্তু পরবর্তীকালে যত ইউটোপিয়ান লিটারেচার আছে একটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল। নেক্সট, ট্রাভেল লিটারেচার। ট্রাভেল রাইটিং ফ্লোরিশড বিকজ অফ জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ অ্যান্ড ওভারসিজ এক্সপ্লোরেশন। এই সময় ট্রাভেল লিটারেচার কেন লিখতো? নতুন নতুন, এবং ট্রাভেল লিটারেচারের মধ্যে পড়তো কি নতুন নতুন ল্যান্ড ডিসকভারিজ, পাইরেটসদের বিভিন্ন গল্প ইত্যাদি। কেন? কারণ এই সময় কিন্তু নতুন নতুন জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ হচ্ছিল। যেমন ক্রিস্টোফার কলম্বাস, আমেরিগো ভেসপুচি, এরা কি করছিল? নতুন নতুন ল্যান্ড ডিসকভারি পথে এগোতো। রিচার্ড হাকলিউড collected and published accounts of English voyages. এই যে ইংলিশ ভয়েজেস মানে ইংল্যান্ড মানে ইংলিশ পিপল যে সামুদ্রিক যাত্রা করতো সেই সম্পর্কে একটা কালেকশন লিখেছিল কে? রিচার্ড হাকলিউড। হি এনকারেজড ইংলিশ এক্সপ্লোরেশন এন্ড কলোনাইজেশন। সে কিন্তু এই যে ইংলিশদের যে এক্সপ্লোরেশন মানে খোঁজা এবং তাদের সেখানে উপনিবেশ স্থাপন, এটা কিন্তু সাপোর্ট করেছিল। স্যামুয়েল পারচেস কন্টিনিউড হাকলিউডস ওয়ার্ক বাই পাবলিশিং অ্যাকাউন্টস অফ ডিস্টেন্ট কান্ট্রিজ। স্যামুয়েল পারচেস তার এই হাকলিউডের ওয়ার্ককে পাবলিশ করতে অনেক সহায়তা করেছিল, স্পেশালি ডিস্ট্যান্ট কান্ট্রি মানে বিদেশেও। স্যার ওয়াল্টার র্যালে ডিসকভার্ড দ্য নিউ ওয়ার্ল্ড ইন দ্য ডিসকভারি অফ গিনিয়া। স্যার ওয়াল্টার র্যালের লেখা এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট। তার নামটা হচ্ছে দ্য ডিসকভারি অফ গিনিয়া। রবার্ট গ্রিন ওয়াজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। হি রোট প্লেস, রোম্যান্সেস অ্যান্ড কোনি ক্যাচিং প্যাম্পলেটস। রবার্ট গ্রিন ইউনিভার্সিটি বললাম ওটা, ইউনিভার্সিটি উইটস এর মধ্যে একজন ছিলেন। তিনি প্লেস, রোম্যান্সেস এবং কোনি ক্যাচিং প্যাম্পলেট কিন্তু লিখতেন। ইন এ গ্রোটস ওয়ার্থ অফ উইট হি কল্ড শেক্সপিয়ার অ্যান আপস্টার্ট ক্রো। তিনি হচ্ছেন একমাত্র ইউনিভার্সিটি উইট যিনি শেক্সপিয়ারকে একজন আপস্টার্ট ক্রো বলে উল্লেখ করেছেন। এটা হিজ রোম্যান্স প্যান্ডোস্টো বিকেম দ্য সোর্স অফ শেক্সপিয়ার্স দ্য উইন্টার টেল। তার লেখা একটা রোম্যান্স ছিল, সেটা হচ্ছে প্যান্ডোস্টো, যেটা থেকে পরবর্তীকালে মনে করা হয় যে শেক্সপিয়ারের একটা বই আছে দ্য উইন্টার টেল, এটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল। থমাস ন্যাশ ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট প্রজ স্যাটারিস্ট অ্যান্ড এক্সপেরিমেন্টাল রাইটার। থমাস ন্যাশ কিন্তু একজন ইম্পর্টেন্ট প্রজ স্যাটারিস্ট এবং এক্সপেরিমেন্টাল রাইটার ছিলেন। দ্য আনফরচুনেট ট্রাভেলার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, 1594 ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পিকারেস্ক ন্যারেটিভ। ইংলিশ পিকারেস্ক ন্যারেটিভ দ্য আর্লিয়েস্ট কোনটা ধরা? দ্য আনফরচুনেট ট্রাভেলার। কে লিখেছে? থমাস ন্যাশ। হিজ প্রোজ কম্বাইন্স স্যাটায়ার, হিউমার, সোশ্যাল ক্রিটিসিজম অ্যান্ড ন্যারেটিভ এক্সপেরিমেন্টেশন। এগুলো তার লেখাতে পাওয়া যায়। হি অলসো রোট পিয়ার্স পেনিলেস অ্যান্ড দ্য টেরর্স অফ দ্য নাইট। এগুলো খুব ইম্পর্টেন্ট। পিয়ার্স পেনিলেস অ্যান্ড দ্য টেরর অফ দ্য নাইট লিখেছিলেন স্যার থমাস ন্যাশ। রবার্ট বার্টন রোট দ্য অ্যানাটমি অফ মেলানকোলি 1621। রবার্ট বার্টন লিখেছিল। দ্য ওয়ার্ক ইজ অ্যান early psychological and philosophical study of human nature. It explores melancholy, ambition, religion and love. এটা একটা আর্লি সাইকোলজিক্যাল এন্ড ফিলোসফিক্যাল ওয়ার্ক বলে ধরা হয় যে হিউম্যান নেচারকে স্টাডি করার ক্ষেত্রে। স্যার থমাস ব্রাউন রোট রিলিজিও মেডিসি অ্যান্ড আর্ন বারিয়াল। এটা ভীষণ ইম্পর্টেন্ট। রিলিজিও মেডিসি, আর্ন বারিয়াল লিখেছিলেন স্যার থমাস ব্রাউন। তার প্রজের মধ্যে সায়েন্স, রিলিজিয়ন, ফিলোসফি, খ্রিস্টান হিউম্যানিজম দেখা যায়। তাকে মনে রাখা হয় কেন? ওয়াই হি ইজ রিমেম্বার্ড ফর হিজ রিফ্লেক্টিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রজ স্টাইল। ট্রান্সলেশন অফ বাইবেল ট্রান্সলেশন played a crucial role in the development of English prose. William Tyndale translated the Bible directly from Greek and Hebrew. বাইবেল একটা ট্রান্সলেশন এই রেনেসাঁ লিটারেচার একটা বিশাল অংশ ছিল। উইলিয়াম টিন্ডেল কিন্তু বাইবেলকে ডাইরেক্টলি গ্রিক এবং হিব্রিউ থেকে ট্রান্সলেট করেছেন। মাইলস কভারডেল prepared the Geneva Bible. The Bishop's Bible appeared in 1568. 1568 সালে এসেছিল The Bishop's Bible. The Authorized King Bible 1611 became the greatest monument of English prose. এবং কিং জেমস এর যে বাইবেল বা অথরাইজড বাইবেল সেটা কত সালে এসেছিল? 1611। কিং জেমস বাইবেল established English as a dominant literary language and profoundly influenced English literature. এই কিং জেমস বাইবেল কিন্তু ইংলিশকে একটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্থাপন করেছিল। নেক্সট চলে আসে দ্য মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েট্রি was more private and personal than Renaissance drama. Most metaphysical poems were published only after the poet's deaths. অধিকাংশ মেটাফিজিক্যাল পোয়েট্রি বা পোয়েমস কিন্তু তাদের রাইটারের মৃত্যুর পরে কিন্তু পাবলিশ হয়েছে। এটা অনেক প্রাইভেট ছিল এবং পার্সোনাল ছিল, কিন্তু রেনেসাঁ ড্রামা কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনাল ছিল। সুতরাং এটা রেনেসাঁ ড্রামার যে ফিচার সেটা ঠিক অপোজিট। এটা অনেক প্রাইভেট এন্ড পার্সোনাল স্ফিয়ার নিয়ে কথা বলতো। জন ডান অ্যান্ড জর্জ হার্বার্ট আর টু মোস্ট সিগনিফিক্যান্ট মেটাফিজিক্যাল পোয়েট। দুজন মোস্ট সিগনিফিক্যান্ট মেটাফিজিক্যাল পোয়েটের নাম জন ডান অ্যান্ড জর্জ হার্বার্ট। এছাড়া আরও ছিল, অ্যান্ড্রু মার্ভেলও ছিল। দ্য টার্ম মেটাফিজিক্যাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই স্যামুয়েল জনসন ইন 18th century. কে এই মেটাফিজিক্যাল ওয়ার্ডটা প্রথম ইউজ করেছেন? স্যামুয়েল জনসন used the term critically because of their intellectual style and unusual imagery. In the 20th century, the metaphysical poets regained popularity and critical
মেটাফিজিক্যাল অ্যাপ্রিসিয়েশন। 20th সেঞ্চুরিতে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা পোয়েটরা তাদের পপুলারিটি পেয়েছিল। চলে আসি জন ডান। John Donne is the greatest metaphysical poet. His poetry combines sensual love, religion, and philosophy. He frequently used conceits, paradoxes, dramatic monologues. His poems move from earthly love to spiritual devotion. Greatest metaphysical poet ছিল। তার পোয়েট্রি কি কম্বাইন করে? লাভ, রিলিজিয়ন, ফিলসফি। তিনি কি ইউজ করেছেন? কনসিট, প্যারাডক্সেস, ড্রামাটিক মোনোলগ। তিনি ডাইরেক্টলি অ্যাড্রেস করেছেন গড, ডেথ, দ্য সান এবং তার বিলাভেডকে। মেক হিজ পোয়েট্রি হাইলি ড্রামাটিক, তার পোয়েমকে বেশি ড্রামাটিক বানানোর জন্য। তার মেজর ওয়ার্ক বা কালেকশন কি ছিল? সংস অ্যান্ড সনেটস, হোলি সনেটস, এলেজিস, এপিগ্রামস, স্যাটায়ার্স, ভার্স লেটার্স, ডিভাইন পোয়েমস ইটিসি। আর এর মধ্যে ফেমাস পোয়েমগুলো কি ছিল? দ্য গুড মরো, দ্য ফ্লি, দ্য সানরাইজিং ডেথ, বি নট প্রাউড, বেটার মাই হার্ট, থ্রি পার্সনস গড, হিম টু গড, মাই গড, ইন মাই সিকনেস ইত্যাদি। চলে আসি জর্জ হার্বার্টে। জর্জ হার্বার্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিলিজিয়াস মেটাফিজিক্যাল পোয়েট। ধার্মিক মেটাফিজিক্যাল পোয়েট ছিল। রিলেশনশিপ উইথ গড দেখাতো তার পোয়েমে। তার পোয়েম সাধারণত ফেইথ মানে বিশ্বাস এবং ডাউট এবং অবিশ্বাস এই দুটোর মাঝখানে কিন্তু ঘোরাফেরা করতো। মেজর পোয়েমস কি ছিল? দ্য কলার, ইস্টার উইংস ইত্যাদি। টিএস এলিয়ট বললাম, তিনি কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটদের 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীতে সম্মান পেতে সাহায্য করেছিলেন। এলিয়ট ডিস্টিংগুইশ মেটাফিজিক্যাল পোয়েটস ফ্রম লেটার রিফ্লেক্টিভ পোয়েটস। এলিয়ট এই মেটাফিজিক্যাল পোয়েটসদের একটা আলাদা আইডেন্টিটি দিতে সহায়তা করেছিলেন। অ্যাকর্ডিং টু এলিয়ট, থট অ্যান্ড ফিলিং ওয়ার ইউনাইটেড ইন ডনস পোয়েট্রি। তার মতে জন ডানের যে পোয়েট্রি কবিতা তার মধ্যে থট এবং ফিলিংস দুটোকে একসাথে কম্বাইন করে দেওয়া হয়েছে বা ইউনাইট করা হয়েছে। এছাড়া অন্যান্য কাজ ছিলেন হেনরি ভগান। তিনি জর্জ হার্বার্টের একজন ফলোয়ার ছিলেন। তার পোয়েট্রির মধ্যে ইনোসেন্স, মিস্টিসিজম, নেচার দেখা যায়। মেজর ওয়ার্কস কি? সাইলেক্স, স্কিনটিলিয়ান্স, দ্য রিট্রিট ইত্যাদি। থমাস ক্যারিউ, তিনি অনেক লিরিক, সং, এলেজিস, মাস লিখেছিলেন। মেজর ওয়ার্ক কি ছিল? পোয়েমস, কোয়েলাম, ব্রিটানিকাম, মেডিওক্রিটি, ইন লাভ, রিজেক্টেড ইটিসি। থমাস ট্রাহার্নে অ্যান্ড রিচার্ড ক্র্যাশিও। থমাস ট্রাহার্নেকে পোয়েট অফ জয় এবং ইনোসেন্স হিসেবে মনে রাখা হয়। তার পোয়েট্রি চাইল্ডহুড, নেচার, ইনফিনিটি এগুলো নিয়ে কথা বলে। তার মেজর ওয়ার্ক ক্রিশ্চিয়ান এথিক্স, সেঞ্চুরিজ, পলিটিক্যাল ওয়ার্কস, সিলেক্ট মেডিটেশন, শ্যাডোজ ইন ওয়াটার ইত্যাদি। রিচার্ড ক্র্যাশো কনভার্টেড পিউরিটানিজম টু ক্যাথলিসিজম। তিনি পিউরিটান থেকে কিন্তু ক্যাথলিক হয়েছিলেন। তার পোয়েম কিন্তু হাইলি ইমোশনাল, রিলিজিয়াস এবং ব্যারক স্টাইলের ছিল। মেজর ওয়ার্ক কি ছিল? স্টেপস টু এ টেম্পল, কার্মেন ডিও নস্ট্রো, দ্য ফ্লেমিং হার্ট। অ্যান্ড্রিউ মার্ভেল, তিনি লাস্ট মেজর মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। তার পোয়েট্রির মধ্যে পলিটিক্স, লাভ, ফিলোসফি তিনটেই থাকে। তিনি ক্রমওয়েলকে সাপোর্ট করেছিলেন তার একটা লেখায় অ্যান হোরেশিয়ান ওড। কি ছিল? ক্রমওয়েলস রিটার্ন ফ্রম আয়ারল্যান্ড। যখন ক্রমওয়েল আয়ারল্যান্ড থেকে ফিরছিলেন তখন তিনি অ্যান হোরেশিয়ান ওড লিখেছিলেন যাতে তিনি ক্রমওয়েলকে সাপোর্ট করেছিলেন। দ্য ফেমাস পোয়েম ছিল টু হিজ কয় মিস্ট্রেস। মেজর ওয়ার্ক বললাম একটা, অ্যান হোরেশিয়ান ওড আপন ক্রমওয়েলস রিটার্ন ফ্রম আয়ারল্যান্ড। সিগনিফিকেন্স কি ছিল? মেটাফিজিক্যাল পোয়েমস বা পোয়েটরা ইংলিশ পোয়েট্রিকে ইন্টেলেকচুয়াল ডেপথ অরিজিনালিটিতে নিয়ে গেছিলো। দে ইউনাইটেড লাভ, রিলিজিয়ন, ফিলোসফি, সায়েন্স ইন পোয়েটিক এক্সপ্রেশন। তারা লাভ, রিলিজিয়ন, ফিলোসফি এবং সায়েন্সকে পোয়েটিক মানে কবিতার মধ্যে একসঙ্গে একত্রিত করে দিয়েছিলেন। দে ইউজ কনসিটস অ্যান্ড প্যারাডক্সেস গ্রেটলি ইনফ্লুয়েন্স মডার্ন ইংলিশ পোয়েট্রি। তারা কনসিট আর প্যারাডক্স ইউজ করেছিলেন তাদের পোয়েট্রিতে। দেয়ার রেপুটেশন ওয়াজ ফর্মলি রিএস্টাবলিশড ইন 20th সেঞ্চুরি থ্রু টিএস এলিয়ট। এই টিএস এলিয়টের জন্যই কিন্তু এই মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিলেন তাদের সম্মান কিন্তু বেড়েছিল। আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। এই পরের দিন আমরা আলোচনা করবো দ্য ক্যাভেলিয়ার পোয়েটস এবং জেকোভিয়ান ড্রামা সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো স্টে টিউনড ফর